আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যথারীতি আমি চলে এসেছি তোমাদের সামনে আবার সেমিস্টার 3 অ্যাকাউন্টেন্সির ক্লাস নিতে। এর আগের যে অ্যাকাউন্টেন্সির ক্লাস তোমাদের নিয়েছিলাম সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে ইউনিট 1 অর্থাৎ অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 1। সেখানে আমি তোমাদের বেসিক অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ, তার অ্যাকাউন্টিং ফর্ম, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওই ইউনিট 1 অর্থাৎ অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম, তারই যে সেকেন্ড পার্ট, দ্যাট ইজ গুডউইল, সেই গুডউইলটা নিয়েই আজকে মেনলি আমি আলোচনা করব তোমাদের সামনে। মার্কস দেখো 15, এইটা কিন্তু টোটাল ইউনিট 1 এর মার্কস, অর্থাৎ অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মস, তার মধ্যে যে দুটো পার্ট তোমাদের কাছে রয়েছে অ্যাকর্ডিং টু হায়ার সেকেন্ডারি সিলেবাস, সেখানে তোমাদের ফার্স্ট পার্টটা কি ছিল? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ পার্টনারশিপ ফার্ম। তার মধ্যেই সেকেন্ড যে টপিক সেটা রয়েছে গুডউইল বা সুনাম। এই টোটালটা নিয়েই ইউনিট 1-এ তোমাদের 15 মার্কস রয়েছে, অর্থাৎ 15টা তোমাদের এমসিকিউ ধাঁচের কোশ্চেন আসবে, 15টাই অ্যাটেন্ড করতে হবে, যার কোনো অল্টারনেট তোমাদের কাছে থাকবে না। এবার এসো তাহলে গুডউইল, যেটা আজকের প্রধান আলোচ্য বিষয়, সেটা অ্যাকচুয়ালি কি একটু জেনে নেওয়া যাক। গুডউইলটা তোমরা এইভাবে ভাবতে পারো যে একটা রেপুটেশন, অর্থাৎ সুখ্যাতি। তুমি ধর খুব ভালো ছেলে, এই যে তুমি নিজেকে ভালো পরিণত করেছো, লোকের সামনে তুমি যে উপস্থাপন করেছো অ্যাজ এ স্কলার স্টুডেন্ট হিসাবে বা একজন ভালো ছাত্র হিসাবে, নিশ্চয়ই তার কিছু সুযোগ সুবিধাও তুমি অবশ্যই পেয়েছো। অন্য বন্ধুরা তোমাকে যথেষ্ট রেসপেক্ট করে, টিচাররাও নিশ্চয়ই তোমাকে যথেষ্ট ভালোবাসে। তাহলে এই যে তোমার যে রেপুটেশন বা সুখ্যাতি, নিশ্চয়ই সেটা হয়েছে তোমার আচার আচরণ, বিহেভিয়ার, তোমার রেজাল্ট, তোমার পাস্ট পারফরমেন্স, এর উপর বেস করি। ঠিক একই ধরনের ব্যবসার ক্ষেত্র যে রেপুটেশন, সেটাই হচ্ছে সুনাম বা গুডউইল। এবার তুমি ভালো ছেলে, কিন্তু কতটা ভালো ছেলে এটাকে আমরা পরিমাপ করতে পারি? নিশ্চয়ই পারি না। তাহলে আমরা বলতে পারি যে এই যে রেপুটেশন, এই যে গুডউইল, এটা হচ্ছে তাহলে আমাদের কাছে এটা ইনট্যাঞ্জিবল, অর্থাৎ অদৃশ্যনীয়। আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি, ফিল করতে পারি। তুমি যে ভালো ছেলে, তুমি যে স্কলার, এটা নিশ্চয়ই তোমার আচার আচরণের মধ্য দিয়েই অবশ্যই প্রকাশ পায়। তার মানে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তার একটা ফিলিংস রয়েছে। ঠিক একইভাবে সুনাম বা গুডউইল, এটাও ব্যবসার একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সুনাম কত, সেটা হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার অস্তিত্বটা, তার ভ্যালুয়েশনের উপর বেস করে আমরা সেটা বুঝতে পারি। যেমন একটা প্রতিষ্ঠান, খুব নামী প্রতিষ্ঠান, তার জন্য তার মার্কেটে একটা রেপুটেশন রয়েছে, সবাই হয়তো সেই প্রতিষ্ঠানটাকে চেনে। এমন হতে পারে যে কোনো জায়গার ল্যান্ডমার্ক হিসাবে হয়তো পার্টিকুলার সেই দোকানটার বা সেই শপের নামটাকে দেয়া হয়। তার মানে ওই যে শপটা বা ওই যে দোকানটা, তার মানে তার একটা আলাদা আইডেন্টিফিকেশন মার্কস রয়েছে, অর্থাৎ তার একটা নামের একটা ওয়েট রয়েছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি গুডউইল। তাহলে এই যে সুনাম, এটা তো আমরা বুঝতে পারছি যে এটা ইনট্যাঞ্জিবল, একে চোখে দেখা যাচ্ছে না, একে আমরা ছুঁতে পারছি না, কিন্তু একে ফিল করতে পারছি। তার মানে এটা আমরা বলতে পারি গুডউইল ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, কিন্তু অলিক নয়, অর্থাৎ ফিকটিটিয়াস নয়। অলিক সম্পত্তির ব্যাপারটা কিন্তু ইনট্যাঞ্জিবলের সাথে গুলিয়ে ফেললে হবে না। ইনট্যাঞ্জিবল মিনস যেটা চোখে দেখা যাবে না, কিন্তু ফিল করতে পারবো, তার একটা ভ্যালুয়েশন রয়েছে, তার একটা ভ্যালু রয়েছে। অলিক সম্পত্তির কিন্তু সেইভাবে কোনো ভ্যালু নেই। তাহলে প্রশ্ন উঠতে পারে যে আমরা গুডউইলটা বুঝবো কি করে, তার ভ্যালুটা কি করে আমরা ক্যালকুলেট করব? সেটাই হচ্ছে আজকের যে গুডউইল যে টপিকস, সেখানে আমরা এইসব নিয়েই মূলত আলোচনাগুলো করব। কারণ যেহেতু এটা অ্যাকাউন্টেন্সির একটা পার্ট, ফলে স্বাভাবিকভাবেই
আমাদের গুডউইল কি সেটাও যেমন জানতে হবে, গুডউইলের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি, কিভাবে তার ভ্যালুয়েশন করতে হয়, আমরা সেটাও এখান থেকে জেনে নেব। এবার এসো, গুডউইলের যে ভ্যালু খুব সাধারণ ভাবে যদি আমরা ভাবি, ধরো তুমি কোনো একটা প্রতিষ্ঠান কিনেছো, কোনো একটা ব্যবসা চলছে, তোমারও ধরো একটা ব্যবসা রয়েছে, কিন্তু সেই প্রতিষ্ঠানটা হয়তো বিক্রি হয়ে যাবে এবং তুমি ধরো সেই প্রতিষ্ঠানটা কিনতে চাইছো। সেই প্রতিষ্ঠানের একটা নাম রয়েছে, তার একটা আলাদা পরিচিতি রয়েছে সেই এলাকাতে। এবার তুমি যখন সেই প্রতিষ্ঠানটার বা সেই ফার্মটার তুমি তার অ্যাসেট, তার লাইবিলিটিস, এগুলো তুমি দেখলে যে সবকিছু করেও সেই প্রতিষ্ঠানটার অ্যাকচুয়ালি ভ্যালু হওয়া উচিত সাপোজ 10 লাখ, অর্থাৎ 10 লাখ টাকা আমরা সেই প্রতিষ্ঠানের মালিককে দেব তার প্রতিষ্ঠানটা কেনার জন্য। কিন্তু সে আমার কাছে চাইছে কত, ধরো 15 lakhs, অর্থাৎ আরো 5 লাখ অতিরিক্ত তাকে আমাকে পে করতে হচ্ছে। কিন্তু আমি কেন দেব? আমি তো তার কাছে অ্যাসেট এই পেয়েছি, তার কিছু মার্কেটে লাইবিলিটিস ছিল, সেগুলো আমি মিটিয়ে দিয়েছি, তারপরেও কেন আরো এক্সট্রা 5 লাখ তাকে আমি পে করব? এই যে এক্সট্রা 5 লাখ তাকে আমি পে করছি, এটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানটার গুডউইল। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে ওই 5 লাখ অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানটার যে সুনামটা, তাকে আমরা কেনার জন্য সেই প্রতিষ্ঠানের মালিককে প্রদান করছি। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে গুডউইল ইনট্যাঞ্জিবল হতে পারে, কিন্তু তার একটা আলাদা ভ্যালু রয়েছে। আমরা যখন কোনো প্রতিষ্ঠান কিনবো বা আমরা আমাদের প্রতিষ্ঠান যখন বিক্রি করব, যদি আমাদের প্রতিষ্ঠানে সেই রকম গুডউইল থাকে, মার্কেটে একটা রেপুটেশন থাকে, তাহলে আমরাও কিন্তু ঠিক একইভাবে সেই রেপুটেশনের জন্য একটা এক্সট্রা চার্জ আমরা অন্যের উপর করতে পারি। অর্থাৎ আমারও প্রতিষ্ঠানটা যখন বিক্রি হবে, তখন আমাকেও আমার প্রতিষ্ঠানের গুডউইলের জন্য এত টাকা এক্সেস অর্থাৎ অতিরিক্ত আমার প্রাপ্য। তাহলে এই যে অতিরিক্ত অর্থাৎ এক্সেস যে অ্যামাউন্ট, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গুডউইলের বা বলতে পারো রেপুটেশনের ভ্যালুয়েশন। এবার আমরা সহজ ভাষায় বা অ্যাকাউন্টিং এ বা হিসাব শাস্ত্রের ভাষায় গুডউইল কাকে বলি সেটা একটু জেনে নেওয়া যাক। কি বলছি ডেফিনিশনটা দেখো, গুডউইল ইজ দ্য ভ্যালুয়েশন অফ রেপুটেশন। ওই যে তোমাদের বললাম সুখ্যাতি, তোমার একটা নাম, তোমার একটা যশ, এইটা রেপুটেশন, কানেকশন or other advantages possessed by a business with the help of which it can earn super profit। মানে অতিরিক্ত মুনাফা তুমি অর্জন করতে পারছো কারণ তোমার কাছে এইগুলো রয়েছে, রেপুটেশন রয়েছে, কানেকশন রয়েছে, অর্থাৎ তোমার যোগাযোগ, অন্যের সাথে তোমার যে একটা যোগাযোগ, অর্থাৎ তোমাকে সবাই চেনে। তাহলে এইটার জন্য তুমি তোমার সমগোত্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের থেকেও তুমি কিছু অতিরিক্ত প্রফিট বা অতিরিক্ত লাভ তুমি অর্জন করার ক্ষমতা রাখো। তাহলে এই যে অতিরিক্ত মুনাফা বা অতিরিক্ত লাভ অর্জন করার ক্ষমতাটা তুমি বহন করছো, এটা কেন? কারণ তোমার রেপুটেশনের জন্য, তোমার কানেকশনের জন্য, তার জন্যে তুমি আজ এই অতিরিক্ত কিছু মুনাফা অর্জন করছো, বেশ কিছু অ্যাডভান্টেজেস পাচ্ছ। এটাই অ্যাকচুয়ালি হচ্ছে গুডউইল বা সুনাম। এবার বলছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং গুডউইল, অর্থাৎ কোন কোন বিষয়গুলো গুডউইল বা সুনামকে অ্যাফেক্ট করে, অর্থাৎ প্রভাব বিস্তার করে। কি বলছে? লোকেশন অফ এন্টিটি, কোন জায়গায় প্রতিষ্ঠানটা অবস্থিত। অনেক সময় সেই এলাকাটাই সেই প্রতিষ্ঠানের একটা গুডউইল হয়ে দাঁড়ায়। কিরকম? একটা সহজ ভাষায় যদি আমরা একটা উদাহরণ দিয়ে ভাবি, ধরো কৃষ্ণনগরের মাটির পুতুল, অর্থাৎ কৃষ্ণনগরে মাটির পুতুল খুব বিখ্যাত, তার মানে কৃষ্ণনগর এলাকাতে যারাই মাটির পুতুল বানাক না কেন, তারা সেই গুডউইলটার অংশীদার হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই লোকেশনটার জন্য। এই একই শিল্পী যদি কৃষ্ণনগরের পরিবর্তে অন্য কোনো জায়গায় গিয়ে মাটির পুতুল তৈরি করে, তাহলে কিন্তু সেই কৃষ্ণনগরের তার যে সুখ্যাতি, তার যে লোকেশনের যে গুডউইল, সেটা কিন্তু সে আর পাবে না। অথচ সে যখনই আবার গিয়ে কৃষ্ণনগর
থেকে মাটির পুতুলটা বিক্রি করবে, ধরে নেওয়া হবে তার কৃষ্ণনগরেই সে বাসিন্দা, কৃষ্ণনগরেই সে মাটির পুতুলটা তৈরি করেছে। তার মানে কৃষ্ণনগরের যে লোকেশন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি গুডউইল। তাহলে এটা হচ্ছে লোকেশনের ওপরে, অর্থাৎ অবস্থানটা কোথায়, সেই যে এন্টিটি, সেই যে ফার্ম, তার অবস্থানটা অনেক সময় তার গুডউইল হিসাবে দেখা দিতে পারে। পার্সোনাল পপুলারিটি, তোমার নিজের একটা যোগাযোগ, তোমার নিজের একটা সুনাম, অর্থাৎ তুমি এই কাজটা করতে পারো, আর কেউ পারে না। তুমি অন্যদের সাথে যেভাবে যোগাযোগ রাখতে পারো, তুমি অন্যদের মনের উপর যেভাবে প্রভাব বিস্তার করতে পারো, এটা তোমার একটা দক্ষতা, এটা অন্যদের তুলনায় তোমাকে আলাদা করে রেখেছে। অর্থাৎ এইটাই তোমাকে তোমার কম্পিটিটরের তুলনায়, তোমার প্রতিযোগীদের তুলনায় তোমাকে এক্সট্রা কিছু বেনিফিট দিচ্ছে। তাহলে তোমার যে দক্ষতা, তোমার যে যোগ্যতা, এটাই তোমার কাছে অ্যাকচুয়ালি সুনাম। কোয়ালিটি অফ প্রোডাক্ট, তুমি একটা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে ভাবো, তুমি যে ধরনের পণ্যগুলো তৈরি করো, যে ধরনের দ্রব্যগুলো তুমি তৈরি করো, বা যে ধরনের সার্ভিস তুমি দাও, সেই কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই। তার মানে কোয়ালিটিটা সকলে চোখ বুঝে বিশ্বাস করতে পারে যে তোমার প্রতিষ্ঠানের পণ্য, তোমার প্রতিষ্ঠানে দেওয়া সেবা বা সার্ভিস অতুলনীয়। অর্থাৎ তার বিনিময়ে আমরা যে টাকাটাই দিই না কেন সেটা যথাযোগ্য নয়। তার মানে তোমার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবার একটা আলাদা মান রয়েছে, একটা আলাদা সুখ্যাতি রয়েছে কাস্টমারদের কাছে। এটাই হচ্ছে গুডউইল। টাইপ অফ বিজনেস, কি ধরনের ব্যবসাটা করছো। তুমি যদি একচেটিয়া হতে, অর্থাৎ মনোপলি বিজনেস করতে, তাহলে কিছু বলার নেই, কারণ তোমার কোনো কম্পিটিটর সেভাবে গড়ে উঠতে পারবে না, কারণ তুমি তো একচেটিয়া ব্যবসা করছো। ফলে সেটাই তোমার কাছে গুডউইল হিসাবে ট্রিট হয়ে যাচ্ছে, কারণ সেইভাবে প্রতিযোগিতারা যারা রয়েছে বা কম্পিটিটর, তারা কিন্তু মার্কেট সেভাবে আসতেই পারছে না বা তোমার ধারে কাছে ঘেঁচতে পারছে না। তার কারণ তুমি যে দ্রব্যটা তৈরি করছো সেটা এক এবং অদ্বিতীয়। তার মানে তোমার মনোপলি বিজনেস, এটাই তোমার গুডউইল বা সুনাম। নেচার অফ কাস্টমার, অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমাররা কোন একটা প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাসী। এখন সেই প্রতিষ্ঠানের মালিক চেঞ্জ হলো কিনা সেটা তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তারা চেনে সেই প্রতিষ্ঠানটাকে। তার মানে সেই প্রতিষ্ঠানের নামেই যদি কোনো পণ্য মার্কেটে আসে, তারা নির্দ্বিধায় সেই পণ্যটা কিনে নেয়। অর্থাৎ সেক্ষেত্রে তারা প্রতিষ্ঠানটার মালিক কি পরিবর্তন হলো কিনা সেটা তাদের কাছে কিন্তু বিচার্য বিষয় নয়। কাস্টমাররা কি করছে, তারা শুধুমাত্র প্রতিষ্ঠানটাকে লক্ষ্য করছে। আবার অনেক সময় এমন হয়, তারা কোনো মানুষের প্রতি বিশ্বাসী হয়ে তারা শুধুমাত্র সেই লোকটার দ্বারা উৎপাদিত পণ্য বা তার সেবা, সেইটা নেওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে। তার মানে এই ক্ষেত্রে বলতে পারো যে কাস্টমারদের নেচারটা হচ্ছে পার্টিকুলার কোনো প্রোডাক্ট, পার্টিকুলার কোনো সার্ভিস বা পার্টিকুলার কোনো বিজনেস নেম, অর্থাৎ তারা প্রতিষ্ঠানটাকে গুরুত্ব দিচ্ছে, প্রতিষ্ঠানের মালিককে গুরুত্ব দিচ্ছে না। আবার অনেক সময় তারা প্রতিষ্ঠানের মালিককে গুরুত্ব দিচ্ছে, সে যে জিনিসই তৈরি করুক না কেন সেটাই মার্কেট বিক্রি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কাস্টমারদের নেচার, এটাই কাস্টমারদের বলতে পারো ওয়ান টাইপ অফ গুডউইল। এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, দক্ষ পরিচালন ব্যবস্থা, অর্থাৎ এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের মার্কেটে একটা আলাদা সুনাম রয়েছে যে তাদের ম্যানেজমেন্ট খুব উন্নত, অর্থাৎ তারা যে কাজগুলো করে যথেষ্ট এফিসিয়েন্ট, তারা সেই কাজগুলো করতেই, অর্থাৎ তাদের ম্যানেজমেন্টের প্রতি সাধারণ লোকের একটা আলাদা বিশ্বাস রয়েছে। ধরে নেওয়া হয় সেই প্রতিষ্ঠান থেকে যাই আমরা কিনি না কেন বা সেই প্রতিষ্ঠানে উৎপাদিত যে কোনো পণ্য বা সেবা সেটা হবে এক এবং অদ্বিতীয়। তার মানে তাদের পরিচালন দক্ষতাই সেই প্রতিষ্ঠানকে সেই সুনামটা এনে দিয়েছে অন্যদের তুলনায় বেশি পরিমাণে কাস্টমারকে ধরে রাখার জন্য, বা নতুন নতুন যারা পোটেনশিয়াল কাস্টমার রয়েছে তাদেরকে অ্যাকচুয়াল কাস্টমারে পরিণত করার জন্য। তাহলে এই যে ম্যানেজমেন্টের দক্ষতা, এটাও একটা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে বা সুনাম সৃষ্টিতে বা সুনাম ধরে রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কন্টিনিউশন অফ বিজনেস, ব্যবসার ধারাবাহিকতা কি রকম,
ব্যবসাটা কতদিন ধরে চলছে তার উপরও কিন্তু তার সুনাম নির্ভর করে। অনেক সময় আমরা দেখি না, একটা প্রতিষ্ঠান নিচে লেখা থাকে সিন্স 1980, অর্থাৎ 1980 সাল থেকে প্রতিষ্ঠানটা মার্কেটে রয়েছে। তার মানে বুঝতেই পারছো তার প্রতিষ্ঠানটার বয়স কত, তাহলে তার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। প্রতিষ্ঠানটা এতদিন ধরে মার্কেটে রয়েছে, নিশ্চয়ই তার সেই রকম কোনো যোগ্যতা রয়েছে। তাহলে এই যে দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানটা মার্কেটে রয়ে গেল, তাহলে তার যে কন্টিনিউটি, তার যে ধারাবাহিকতা, এটাই তার কাছে একটা সুনাম হিসাবে দেখা দিচ্ছে। তাহলে এই যে ধারাবাহিকতা, অনেক দিন ধরে ব্যবসাটা চালিয়ে যাওয়া, অনেক দিন ধরে কারবার পরিচালনা করা, এই যে তোমার যে একটা দক্ষতা, তোমার যে একটা অভিজ্ঞতা, এটাই তোমার প্রতিষ্ঠানের সুনামকে এফেক্ট করছে। অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পাবলিসিটি, বিজ্ঞাপন, প্রচার, অর্থাৎ একটা প্রতিষ্ঠান কত ভাবে, কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবে, এই যে অ্যাডভার্টাইজমেন্টের পদ্ধতি, এই যে পাবলিসিটির যে টেকনিক, এটাও কিন্তু তোমার গুডউইল বা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে বা সুনাম সৃষ্টিতে সাহায্য করতে পারে। ফেভারেবল প্রাইস, উপযুক্ত দাম, ন্যায্য দাম, অর্থাৎ কাস্টমাররা জানে যে ওই প্রতিষ্ঠানের যে পণ্যটা মার্কেটে এসছে তার প্রাইস অবশ্যই রিজনেবল, অর্থাৎ তারা যে মানের পণ্য দেয়, যে স্ট্যান্ডার্ডের পণ্যটা তারা দেয় বা যে স্ট্যান্ডার্ড সার্ভিসটা তারা দেয়, তার জন্য তারা যে দামটা ঠিক করেছে সেটা অবশ্যই রিজনেবল প্রাইস, ফেভারেবল প্রাইস। কাস্টমাররা আর চিন্তা না করে তারা কিন্তু সেই পণ্যটা বা সেই সেবাটা পাওয়ার জন্য অবশ্যই সেই প্রতিষ্ঠানের কাছেই যাবে। তার মানে বলতে পারো ফেভারেবল প্রাইস, এটাই তোমার প্রতিষ্ঠানের গুডউইল বা সুনাম সৃষ্টিতে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে এই যে বলতে পারো আইটেম গুলো রয়েছে বা এই যে ফ্যাক্টরস গুলো রয়েছে, এর মধ্যে একাধিক ফ্যাক্টরস যৌথভাবে বা এককভাবে তোমার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে, সুনাম সৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। নেক্সট কি আছে? ক্লাসিফিকেশন অফ গুডউইল, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা সুনাম কি, কোন কোন বিষয় সুনামের ওপর প্রভাব বিস্তার করে, এইগুলো জেনেছি। এবার আমরা আসছি সুনাম কত ধরনের হতে পারে, অর্থাৎ সুনামের শ্রেণী বিভাগ কি। সুনাম দুভাগ হতে পারে। একটা হচ্ছে পারচেসড গুডউইল। পারচেস গুডউইল মানে তুমি সুনামটা কিনছো, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান তুমি কিনছো, তার বিনিময়ে তাকে অতিরিক্ত কিছু প্রদান করতে হচ্ছে। যেটা আমি প্রথম যখন গুডউইল নিয়ে আলোচনা শুরুটা করেছিলাম, নিশ্চয়ই একটা উদাহরণ তোমাদের মনে আছে, বলেছিলাম যে যে প্রতিষ্ঠানটা আমি কিনতে গেছি তার অ্যাসেট লায়াবিলিটিস হিসাব করে আমি দেখলাম যে তার অ্যাকচুয়ালি ভ্যালু হওয়া উচিত 10 লাখ টাকা, কিন্তু সেই প্রতিষ্ঠানের মালিক আমার কাছে চাইছে কত, 15 লাখ, 15 লাখ টাকা। তাহলে এই যে 5 লাখ টাকার অতিরিক্ত তাকে আমাকে প্রদান করতে হচ্ছে, কারণ তার প্রতিষ্ঠানের সুনামটা আমি কিনে নিচ্ছি বলে। এটাই হচ্ছে পারচেস গুডউইল। ডেফিনিশন কি বলছে? পারচেস গুডউইল ইজ দ্য গুডউইল that arises when one business acquires another business for a price that is higher than the fair value of the acquired company's identifiable net assets, অর্থাৎ তার নেট অ্যাসেটস হচ্ছে, মানে যেখানে অ্যাসেটস থেকে লাইবিলিটিস আমরা বাদ দিয়েছি, তারপরে ভ্যালুটা দাঁড়াচ্ছে 10 লাখ, অথচ তার তুলনায় আমি আরো হায়ার প্রাইস তাকে দিতে হয়েছে, অর্থাৎ আরো 5 লাখ টাকা দিয়ে 15 লাখ সেই কোম্পানিটাকে আমি দিলাম তার প্রতিষ্ঠানটা কেনার জন্য। তাহলে যে অতিরিক্ত যে টাকাটা দিলাম সেটাই হচ্ছে পারচেস গুডউইল। এবার এই পারচেস গুডউইল কি করে ভ্যালুয়েশন করতে হয়, কি করে তার ক্যালকুলেশন করতে হয়, তার একটা ফর্মুলা তোমাদের সামনে আমি উপস্থাপন করি। কি বলছে? পারচেস প্রাইস, ধরো একটা এক্সাম্পল যদি আমি দিই,
ধরো পারচেস প্রাইস, যেটা আমি বলছিলাম যে ওই প্রতিষ্ঠানটা আমি কেনার জন্য কত টাকা দিয়েছি, 15 লাখ। কিন্তু যখন আমরা সেই প্রতিষ্ঠানটার নেট অ্যাসেট দেখেছি, অর্থাৎ টোটাল অ্যাসেট থেকে তার ইন্টারনাল, তার এক্সটার্নাল লায়াবিলিটিস গুলো বাদ দিয়েছি, তারপরে যে তার প্রাইসটা দাঁড়িয়েছে সেটা ধরো 10 লাখ। অর্থাৎ ফেয়ার ভ্যালু অফ নেট আইডেন্টিফাইবল অ্যাসেটস এর ভ্যালু কি হচ্ছে, 10 লাখ টাকা। তাহলে এই যে অতিরিক্ত 5 লাখ, সেটাই হয়ে যাচ্ছে আমাদের কাছে পারচেসড গুডউইল। তাহলে এখানে বলছে কি পারচেস প্রাইস অ্যামাউন্ট পেড টু অ্যাকোয়ার দ্য বিজনেস, অর্থাৎ ওই বিজনেসটা কেনার জন্য আমাকে কত টাকা দিতে হলো, কত টাকা দিয়েছি, 15 লাখ, 15 লক্ষ টাকা তাকে দিতে হয়েছে। নেট আইডেন্টিফাইড অ্যাসেটস বলতে কি বোঝাচ্ছে, ফেয়ার ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস দ্যাট ক্যান বি সেপারেটেড আইডেন্টিফাইড। অর্থাৎ এই যে 10 লাখ টাকা আমরা কি করে পেয়েছি, ধরো এইরকম যে অ্যাসেটসটা কত ছিল, ধরো অ্যাসেটস ছিল সাপোজ 12 লাখ, কিন্তু তার যখন লায়াবিলিটিসটা দেখেছি এর মধ্যে লায়াবিলিটিসটা ধরো রয়েছে 2 লাখ। তাহলে অ্যাকচুয়ালি তাহলে নেট আইডেন্টিফাইবল অ্যাসেটস এর ফেয়ার ভ্যালুটা কত দাঁড়ালো, 10 লাখ। এই 10 লাখটাই আমি এখানে বসালাম। আর এই যে পারচেস প্রাইস, যেটাকে আমরা কত ধরে নিয়েছি, অর্থাৎ যে দামে আমি প্রতিষ্ঠানটা অ্যাকোয়ার করলাম, কিনে নিলাম, সেটা হচ্ছে 15 লাখ। এই 15 লাখ আমি এখানে বসালাম। তাহলে 15 লাখ মাইনাস 10 লাখ, তাহলে এই যে 5 লাখ টাকা পেলাম, এই 5 লাখ টাকাই হচ্ছে তোমাদের পারচেসড গুডউইল। এবার একটা জিনিস মনে রাখবে, তোমাদের আছে সিলেবাসে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তোমরা ফার্স্ট সেমিস্টার যখন পড়েছো নিশ্চয়ই এরকম বেশ কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কথা তোমরা পড়ে এসছো। ঠিক এইরকমই এই গুডউইলের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কত, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26। এখন এরা কারা এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো তৈরি করে, এগুলো নিশ্চয়ই তোমাদের আর আলাদা করে বলার কিছু নেই। আমি একটা সামারাইজ ফর্মে দেখিয়েছি কি ICAI, অর্থাৎ এই যে আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া যে প্রতিষ্ঠানটা রয়েছে, যারা এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো তৈরি করে, সেখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26-এ শুধুমাত্র পারচেস গুডউইলের কথাই বলা আছে। অর্থাৎ পারচেস গুডউইল হলেই কিন্তু আমরা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট, তোমরা নিশ্চয়ই সেকেন্ড সেমিস্টারে পড়েছো ফাইনাল অ্যাকাউন্ট, তার যে ব্যালেন্স শিট সেখানে সেই গুডউইলটা দেখানো হয়। যদিও আস্তে আস্তে সেই গুডউইলটাকে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে রাইট আপও করতে হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে খেয়াল রাখবে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তার 26, সেখানে শুধুমাত্র পারচেস গুডউইলের কথা বলা আছে। তাহলে আর একটা গুডউইল কি সেটা একটু জেনে নেওয়া যাক। সেলফ জেনারেটেড গুডউইল। তোমাদের শুরুতেই বলেছিলাম যে দুটো, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ গুডউইল হচ্ছে 2 টাইপস, একটা হচ্ছে পারচেস গুডউইল, আর একটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। সেলফ জেনারেটেড মানে হচ্ছে তোমার নিজের কাজের দ্বারা তুমি সেই সুনামটা অর্জন করেছো, সেই সুনামটা তুমি তৈরি করেছো, তুমি কারোর কাছ থেকে কেনোনি, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে তার সুনাম তুমি কিনে নেওয়ার বিনিময়ে তাকে কিছু প্রদান করনি। এটা শুধুমাত্র তোমার ব্যক্তিগত কাজের ফল। তুমি খুব ভালো মানুষ, তোমার কাজে দক্ষতা রয়েছে, তোমার অন্যদের সাথে যোগাযোগ করার ক্ষমতা রয়েছে, অন্যদেরকে বোঝানোর একটা ক্ষমতা রয়েছে, অর্থাৎ নিজের যে দক্ষতা, নিজের যে এফিসিয়েন্সি, সেটাই তোমার একটা সুনাম, সেটাই তোমার একটা সুখ্যাতি। এইটাই হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। কিন্তু মনে রাখবে এইটা কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী কোথাও কিন্তু লেখা থাকবে না, বা এইটা কিন্তু আমরা ব্যালেন্স শিটে উল্লেখ করতে পারবো না। ডেফিনেশনটা কি বলছে, সেলফ জেনারেটেড গুডউইল, যেটা আমরা বলছি ইন্টারনালি
জেনারেটেড গুডউইল, অর্থাৎ নিজে থেকে যে সুনামটা তৈরি হয়েছে। ইজ দ্য ভ্যালু এ বিজনেস ডেভেলপস অন ইটস ওন থ্রু ইটস অপারেশন, রেপুটেশন অ্যান্ড রিলেশনশিপ rather than through purchasing another business। অর্থাৎ যেটা তোমার সুখ্যাতি, রেপুটেশন, তোমার বিভিন্ন ধরনের কার্যাবলী, অপারেশনস, বা বলতে পারো তোমার অন্যদের সাথে যে যোগাযোগ করার ক্ষমতা, রিলেশনশিপ, এইগুলোই তোমাকে কি করেছে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আরো বেশ কিছু অতিরিক্ত মুনাফা বা প্রফিট অর্জন করার ক্ষমতা দিয়েছে। এটা তোমার নিজের দ্বারা তৈরি হয়েছে, সেলফ জেনারেটেড। সেই জন্য এটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। এখন প্রশ্ন উঠতে পারে, এই সেলফ জেনারেটেড গুডউইল কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসতে পারে? সেটাই বলছে, ইট মে অ্যারাইজ ফ্রম, কোথা থেকে? স্ট্রং ব্র্যান্ড নেম। একটা নির্দিষ্ট ব্র্যান্ডের জামা তুমি সবসময় পছন্দ করো, তার মানে ওই নামটা, তার যে লোগোটা, এটাই তোমার কাছে সেই জামাটার একটা আলাদা পরিচিতি বহন করে নিয়ে আসছে। অর্থাৎ তুমি সেই ব্র্যান্ডটা দেখে সবসময় সেই জিনিসটা কিনতে যাচ্ছ। তাহলে এইটা কিন্তু নিজে থেকেই তৈরি হয়েছে। এই ব্র্যান্ডটা তুমি কিন্তু কারোর কাছে ধার করোনি, কারোর কাছ থেকে কিনে নাওনি। তাহলে ব্র্যান্ডটা, তার যে নামটা, এটাই হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। কাস্টমার লয়্যালটি, অর্থাৎ খুব সৎ, সেই কাস্টমার সবসময় তার প্রতিষ্ঠানের প্রতি, তার যে নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি সে সবসময় ঝুঁকে থাকে। অর্থাৎ সে চায় সেই পণ্যটাই কিনতে বা সেই প্রতিষ্ঠানের পণ্যটা কিনতে। সেলফ জেনারেটেড। গুড রেপুটেশন, অর্থাৎ তোমার একটা সুখ্যাতি রয়েছে, সেই সুখ্যাতিটাই তোমাকে একটা আলাদা আইডেন্টিফাই করে দিচ্ছে অন্যদের তুলনায়। অন্যদের তুলনায় তোমাকে একটা পৃথক করে দিচ্ছে যে না, এই মানুষটা অন্য ধরনের, অর্থাৎ সে খুব সৎ, সে খুব এফিসিয়েন্ট। তার মানে এই যে নিজের যে একটা আলাদা দক্ষতা, যেটা অন্যদের তুলনায় তোমাকে অন্যদের কাছ থেকে কি করছে, আলাদা করে রিপ্রেজেন্ট করতে সাহায্য করছে। সেলফ জেনারেটেড। স্কিলড এমপ্লয়িজ, অর্থাৎ কর্মীরা খুব দক্ষ, কর্মীরা খুব ভালো কাজ করে, তার মানে তাদের দ্বারা উৎপাদিত পণ্যটাও নিশ্চয়ই সেই মানের হবে। সেলফ জেনারেটেড। এফেক্টিভ ম্যানেজমেন্ট, অর্থাৎ দক্ষ পরিচালন ব্যবস্থা। দক্ষ পরিচালন ব্যবস্থা হলে কি হবে, সেই প্রতিষ্ঠানের একটা আলাদা সুনাম, আলাদা শ্রীবৃদ্ধি ঘটবে। টিসিএস কোম্পানি, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, টাটা কনসালটেন্সি সার্ভিস। সেখানকার ধরে নেওয়া হচ্ছে যে তাদের ম্যানেজমেন্ট ব্যবস্থা খুব উন্নত, সেখানে চাকরি পাওয়ার জন্য ছেলেমেয়েরা ছুটে যাচ্ছে। তাহলে এই যে নির্দিষ্ট ব্র্যান্ড, এই যে নির্দিষ্ট নাম, এই যে নির্দিষ্ট ম্যানেজমেন্ট, তার যে স্কিল, তার যে এফিসিয়েন্সি, সেটা সেলফ জেনারেটেড গুডউইল তৈরি করতে সাহায্য করে। ফেভারেবল বিজনেস লোকেশন, অর্থাৎ নির্দিষ্ট একটা লোকেশন, অর্থাৎ প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, সেই ল্যান্ডমার্ক, সেটাই একটা রেপুটেশন। ওই যে প্রথমেই আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম, কৃষ্ণনগরের মাটির পুতুল। তার মানে কৃষ্ণনগরের মাটির পুতুলটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কোথা থেকে তৈরি হয়েছে, কৃষ্ণনগর থেকে। দার্জিলিং এর চা, চা তো আরো বিভিন্ন জায়গায় উৎপাদিত হয়, কিন্তু দার্জিলিং এর চা একটা আলাদা ভ্যালু, একটা আলাদা নাম। তার মানে লোকেশনটা এক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর। অর্থাৎ দার্জিলিং এর চা হলেই সেটা মার্কেটে একটা আলাদা নাম, একটা আলাদা দাম পাবে। তার মানে লোকেশনটাই এক্ষেত্রে গুডউইল তৈরিতে সাহায্য করছে। লং স্ট্যান্ডিং কাস্টমার আর সাপ্লায়ার রিলেশনশিপ, অর্থাৎ ক্রেতাদের সাথে বিক্রেতার একটা আলাদা যোগাযোগ, এই যে আলাদা একটা সম্পর্ক, এটাও কিন্তু সেলফ জেনারেটেড গুডউইল তৈরিতে সাহায্য করে। কারণ সাপ্লায়ার্সরা, বিক্রেতারা, তারা যদি কাস্টমারদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে, তাদের কাছ থেকে ফিডব্যাক পায়, সেই অনুসারে তারা তাদের ব্যবসায় পরিবর্তন আনে, তাহলে সেই রিলেশনের উপর বেস করে সেই প্রতিষ্ঠানটার একটা আলাদা সুনাম তৈরি হয়, একটা আলাদা গুডউইল তৈরি হয়। তাহলে এই যে সুনামটা তৈরি হলো, এটা কি করে হলো, তার নিজের দক্ষতার দ্বারা, তার নিজের কাজের দ্বারা। তার মানে এইটা হচ্ছে স্বয়ংভূত, অর্থাৎ সেলফ জেনারেটেড সুনাম বা সেলফ জেনারেটেড গুডউইল।
নেক্সট কি বলছে, নিড ফর ভ্যালুইং গুডউইল। এই যে এতক্ষণ ধরে আমরা গুডউইল কাকে বলে, গুডউইলের ক্লাসিফিকেশন, কত ধরনের গুডউইল হয়, কি কি ফ্যাক্টরস গুডউইলের উপর প্রভাব বিস্তার করে, এগুলো আমরা জেনেছি। এবার আমরা গুডউইলের ভ্যালুয়েশনটা করার প্রয়োজনীয়তা কি, কেন গুডউইলটা ভ্যালুয়েশন করব বা কখন করব, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখে নেওয়া যাক তার অ্যান্সার কি হতে পারে। ফর সোল প্রোপাইটারশিপ, অর্থাৎ এক মালিকি কারবার, তাদের ক্ষেত্রে সুনামের ভ্যালুয়েশন কখন করার দরকার হয়। দ্য বিজনেস ইজ সোল্ড টু অ্যানাদার পারসন, এক মালিকি কারবার অর্থাৎ মালিক একজন, সে তার ব্যবসাটা বিক্রি করে দিতে চাইছে। তার বিক্রি করে দিতে চাইলে তার তো একটা দাম ঠিক করতে হবে। এখন তার নিজস্ব ব্যবসার একটা অ্যাসেট রয়েছে, একটা লাইবিলিটি রয়েছে, কিন্তু তারপরেও সে যে এত ব্যবসাটা বড় করে বহু চেষ্টার পরে সে দাঁড় করালো, তার জন্য অতিরিক্ত তারও কিছু প্রাপ্য হওয়ার সুযোগ রয়েছে। তাহলে এই যে অতিরিক্ত প্রাপ্যটা, তার ভ্যালুয়েশনটা কি করে করবে, তাহলে তার যে অতিরিক্ত পাওনাটা, যেটাকে আমরা গুডউইল বলছি, তার জন্য সে কত টাকা চার্জ করবে, কত টাকা বিক্রেতার কাছ থেকে চাইবে, এটা জানার জন্য তার সুনামের বা ভ্যালুয়েশন অফ গুডউইলের দরকার রয়েছে। এ পার্সন ইজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার্স ইন দ্য বিজনেস, ছিল এক মালিকি কারবার, কিন্তু সে ব্যবসাটা যখন আরো বৃহত্তর আকার ধারণ করলো, তার একার পক্ষে আর ব্যবসাটা চালানো সম্ভব হলো না। সে তখন চাইলো কোনো একজন অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ তার সাহায্যকারী হিসাবে কেউ একজন এগিয়ে আসো যে ব্যবসাটা দেখাশোনা করবে। তাহলে যখন তাকে সে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিল, তার অংশীদার হিসাবে নিল, তার পার্টনার হিসাবে নিল, তাহলে তখনও যে আসছে তারও তো জানার অধিকার রয়েছে যে আমি কোন প্রতিষ্ঠানে যেতে চাইছি, তার গুডউইলটা কিরকম, মার্কেটের ভ্যালুয়েশন কিরকম। এই জন্য কিন্তু আমাদের গুডউইলের ভ্যালুয়েশন করার দরকার রয়েছে। দ্য সোল প্রোপাইটারশিপ ইজ কনভার্টেড ইন্টু এ কোম্পানি, ওই সেই এক মালিকি কারবার তার বৃহদায়তন প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। তাই যখনই সে কোম্পানিতে কনভার্ট হয়ে গেল, তাহলে স্বাভাবিকভাবেই তার যে গুডউইল, তার যার জন্য তার এত দাম, এত নাম, তার একটা ভ্যালুয়েশন করার দরকার রয়েছে। ফর পার্টনারশিপ ফার্ম, এতক্ষণ আমরা যা করেছি সব এক মালিকি কারবার অর্থাৎ সোল প্রোপাইটারশিপের কথা আলোচনা করেছি। এবার ভাবো অংশীদারি কারবার, কারণ আমাদের শুরুতেই তোমাদের নিশ্চয়ই মনে আছে ইউনিট 1-এ কি ছিল, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম, সেখানে আমরা অংশীদারি কারবার নিয়ে বিশদে আলোচনা করেছি। তার বিভিন্ন অ্যাকাউন্টিং টার্মস, তার ফর্ম, এগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে হচ্ছে সেই পার্টনারশিপ ফার্মের গুডউইলটার কি করে ভ্যালুয়েশন করতে হয়, কেন করতে হয়, কখন করতে হয়, সেটা একটু জেনে নিই। এ নিউ পার্টনার ইজ অ্যাডমিটেড, অর্থাৎ দুজন পার্টনার ছিল, কারণ তোমরা জানো যে মিনিমাম দুজন পার্টনার ছাড়া কিন্তু পার্টনারশিপ গঠন হতে পারে না। তা দুজন পার্টনার ছিল এক্স অ্যান্ড ওয়াই। এবার সে যে একটা নতুন পার্টনার, সে কি করলো, একজনকে সে নিল, সেটা হচ্ছে সে জেট। এই জেটকে যখন সে অ্যাডমিট করতে চাইলো, অর্থাৎ এক্স ওয়াই যখন তার পার্টনারশিপ ফার্মে অ্যাডমিট করতে চাইলো, তখন জেট সেও যেমন চাইবে, এক্স ওয়াইয়েরও প্রয়োজন রয়েছে সেই সময় প্রতিষ্ঠানটার গুডউইল কত। কারণ জেটকে যখন তারা অ্যাডমিট করতে চাইছে, তখন তারা দুজন অর্থাৎ এক্স এর ওয়াই যারা এত পরিশ্রম করে আজ যে গুডউইলটা তৈরি করেছে, তার একটা অংশ তার জেটের কাছ থেকে তাদের নিতে হবে। কারণ জেট যখন ব্যবসাতে আসছে, অর্থাৎ অ্যাজ এ পার্টনার হিসাবে সে যখন জয়েন করছে, তখন অলরেডি ব্যবসাটা, প্রতিষ্ঠানটা কিন্তু মার্কেটে যথেষ্ট সুনামের অধিকারী হয়ে গেছে। তাহলে সে যখন সেই সুনামের অংশ হতে যাচ্ছে বা অংশীদার হতে যাচ্ছে, তার জন্য তাকে কিছু অতিরিক্ত টাকা প্রদান করতে হবে, যেটা তোমরা পরবর্তীকালে জানবে, প্রিমিয়াম ফর গুডউইল। আপাতত তোমরা জেনে রাখো, এই যে অ্যাডমিশন হচ্ছে সেই সময় কিন্তু
গুডউইলের ভ্যালুয়েশন করার প্রয়োজনীয়তা রয়েছে। অ্যান্ড এক্সিস্টিং পার্টনার্স রিটেয়ার্স, অর্থাৎ তিনজন পার্টনার রয়েছিল এক্স ওয়াই জেড। জেডকে তুমি অ্যাডমিট করেছো, কিছুদিন ব্যবসা হয়েছে, চলেছে, কয়েক বছর পরে দেখা গেল এই এক্স সে রিটেয়ার করতে চাইছে। তাহলে সে যখন চলে যাবে, তাহলে সেও তো এতদিন ধরে পরিশ্রম করে তবে না এই গুডউইলটা তৈরি করেছে। তা সে যখন চলে যাবে, সে সুনামের কিছু অংশীদার, কিছু অংশ সে তার সাথে নিয়ে যাবে। তাহলে সেই সময় গুডউইলের ভ্যালুয়েশন কত ছিল? ধরো এক্স ওয়াই জেড যখন ছিল, সেই সময় মার্কেটে ওই প্রতিষ্ঠানটার ভ্যালুয়েশন ছিল গুডউইল পারপাস 10 লাখ টাকা। কিন্তু যখন এক্স রিটায়ারমেন্টের সময় হয়েছে, চলে যেতে চাইছে, সেই সময় সেই প্রতিষ্ঠানটার ধরো গুডউইল পারপাস ভ্যালুয়েশন দাঁড়িয়েছে 30 লাখ, অর্থাৎ 30 লাখ টাকা। তাহলে সে যখন চলে যাবে, সেই 30 লাখ টাকার সেও একজন অংশীদার, সে কত অংশ নিয়ে যাবে সেইটা জানার জন্য আমাদের সুনামের ভ্যালুয়েশন করার প্রয়োজনীয়তা রয়েছে। এ পার্টনার ডাইস, অর্থাৎ ওই এক্স ওয়াই জেড তিনজন পার্টনার তার ব্যবসা চালিয়েছে, হঠাৎ করে কোনো কারণে দেখা গেল ওয়াই সে মারা গেল। তাহলে সে যদি মারা যায়, তার উত্তরাধিকারী কেউ না কেউ থাকবে। তাহলে তাকে ওয়াইয়ের এতদিনের পরিশ্রমের যে ফসল, তার একটা অংশ অবশ্যই প্রদান করতে হবে। তাহলে সেই সময় কোম্পানির গুডউইলের ভ্যালুয়েশন কত, যেটা কিছুটা অংশ ওয়াইয়ের যে উত্তরাধিকারী রয়েছে তার প্রাপ্য হবে। তার জন্য আমাদের গুডউইলের ভ্যালুয়েশন করার প্রয়োজনীয়তা রয়েছে। দ্য প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং পার্টনার্স ইজ চেঞ্জড, অর্থাৎ এক্স ওয়াই যে তিনজন পার্টনার, ধরো সেই সময় তাদের রেশিও ছিল 2:2:1, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনজন পার্টনার যে পার্টনারশিপ ফার্মটা গঠন করেছিল, সেখানে তারা ঠিক করেছিল যে প্রফিট লস যাই হোক না কেন তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে 2:2:1 অনুপাতে। কিন্তু এবার দেখা গেল নানা কারণে তারা তাদের এই প্রফিট শেয়ারিং রেশিওটাকে চেঞ্জ করতে চায়। দেখা গেল এইটা হলো, তারা বলছে যে রেশিওটা এরকম হয়ে যাবে 3:2:1, অর্থাৎ যেটা 2:2:1 ছিল সেটা হচ্ছে 3:2:1, অর্থাৎ তাদের যে প্রফিট শেয়ারিং রেশিওটাই তারা এবার চেঞ্জ করতে চাইছে। তা চেঞ্জ করতে চাইলে সেই সময় গুডউইলের ভ্যালুয়েশন করা দরকার রয়েছে। দ্য ফার্ম ইজ সোল্ড, প্রতিষ্ঠানটাই বিক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ যে পার্টনারশিপটা নিয়ে এক্স ওয়াই জেড এতদিন ব্যবসা করলো, তারা সেই প্রতিষ্ঠানটাই এবার বিক্রি করে দিতে চাইছে। তাহলে সেই সময় অবশ্যই গুডউইলের ভ্যালুয়েশন দরকার। দ্য পার্টনারশিপ ফার্ম ইজ কনভার্টেড ইনটু এ কোম্পানি, অর্থাৎ ঠিক সোল প্রোপ্রাইটরশিপের মতো পার্টনারশিপ ফার্মটাও কনভার্ট হয়ে যাচ্ছে কোথায়? ইনটু এ কোম্পানি। কোম্পানিতে যখন সে কনভার্ট হতে চাইছে, তখন তার অ্যাসেটস লায়াবিলিটির সাথে সাথে সেই পার্টনারশিপ ফার্মের গুডউইল যেটা রয়েছে, সুনাম যেটা রয়েছে, তারও ভ্যালুয়েশন করার দরকার হয়ে পড়ে। নেক্সট কি আছে? ফর কোম্পানি, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা এক মালিকি কারবার, অংশীদারি কারবার, তাদের কখন কোন অবস্থাতে গুডউইলের ভ্যালুয়েশন করার প্রয়োজন হয় সেটা জেনেছি। এবার আমরা জানবো ফর কোম্পানি, অর্থাৎ একটা কোম্পানির ক্ষেত্রে কখন ভ্যালুয়েশন করার প্রয়োজন হয় গুডউইলের। ওয়ান কোম্পানি অ্যামালগামেটস উইথ অ্যানাদার কোম্পানি, একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে মার্জার হয়ে যাচ্ছে, অর্থাৎ একত্রিত হয়ে যাচ্ছে। ধরো এক্স ওয়াই দুটো প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ এক্স ওয়াই দুটো প্রতিষ্ঠান, এরা একত্রিত হয়ে যেতে পারে। এক্স ওয়াই কোম্পানি নামে একটা নতুন কোম্পানি তৈরি হতে পারে, নতুন নাম দিয়ে কোনো কোম্পানি তৈরি হতে পারে, বা মার্চ হয়ে যেতে পারে। তখন আমাদের কোম্পানির গুডউইলের ভ্যালুয়েশন করার প্রয়োজনীয়তা রয়েছে। Goodwill previously written off needs to be reinstated to or shown again the books, অর্থাৎ যে গুডউইলটা আমরা লিখেছিলাম আগে পূর্ববর্তী বছরে,
সেটাকে রাইট আপ করতে হয়, অর্থাৎ অবলোকন করতে হয়। যে রাইট আপ করার সময় বা পুনরায় শোন অর্থাৎ বিজনেসে দেখানোর জন্য, বইতে দেখানোর জন্য, তখনও আমাদের কোম্পানির ক্ষেত্রে গুডউইলের ভ্যালুয়েশন করার প্রয়োজনীয়তা রয়েছে। এবার এসো মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল। অর্থাৎ এতক্ষণ ধরে গুডউইল কি, গুডউইল কেন ভ্যালুয়েশন করব, কোন কোন পারপাসে আমরা ভ্যালুয়েশন করার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো জেনেছি। এবার ভ্যালুয়েশন করার পদ্ধতিটা কি, কি করে গুডউইলের সুনামের ভ্যালুয়েশন করতে হয়, তার বেশ কিছু পদ্ধতি রয়েছে। ফার্স্ট মেথডটা কি নাও, এভারেজ প্রফিট মেথড। অর্থাৎ এখানে কি হয়, বেশ কিছু বছরের প্রফিট বা লস দেয়া থাকে, তার আমরা একটা গড় করব, অর্থাৎ এভারেজ করব। যে এভারেজটা বেরোবে সেইটাকে আমরা নাম্বার অফ ইয়ার্স পারচেস দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের গুডউইল বা সুনামের ভ্যালু। কিরকম, পরে আমরা এক্সাম্পল বা যখন প্রবলেম সলভ করব নিশ্চয়ই আরো বিস্তারিত আলোচনা করব বা তোমাদের আমি দেখাবো যে বিভিন্ন মেথডের কিরম অঙ্ক হতে পারে, কি করে সেগুলোকে ক্যালকুলেট করতে হয়। জাস্ট এক্সাম্পল যদি আমি একটা ভাবি, তাহলে এইরকম ভাবতে পারি, ধরো এই যে এভারেজ প্রফিট আমরা বলেছি, ধরো 2 বছর বা 3 বছরের প্রফিট দিয়েছে, সাপোজ ধরো 20,000 টাকা, ধরো নেক্সট ইয়ারের প্রফিট দিয়েছে 10,000 টাকা, 3 বছরের ধরো সাপোজ এটা লস দিয়েছে, ধরো সবকটা প্রফিট না করে আমরা যেটাকে লস ভাবি, ধরো এটাকে থার্ড ইয়ারে গিয়ে আমাদের লস হয়েছে কত, 5,000। যদি এইরকম হয়, অর্থাৎ ফার্স্ট ইয়ারের এটা প্রফিট, সেকেন্ড ইয়ারের এটা প্রফিট, থার্ড ইয়ারে কিন্তু এসে লস হলো, তাহলে আলটিমেটলি আমাদের কত প্রফিট লস দাঁড়ালো, 15,000। তাহলে এইটার যদি আমি এভারেজ করতে চাই, গড় বের করতে চাই, এমনি কটা বছর ছিল, 3টে বছর, তাহলে আমরা 3 দিয়ে ডিভাইড করব, তাহলে আমাদের গড় মুনাফা বা এভারেজ প্রফিট কত দাঁড়ালো, 5,000 ইনটু কি বলা আছে, নাম্বার অফ ইয়ার্স পারচেস, কত বছরের নাম্বার অফ ইয়ার্স পারচেস, ধরো সাপোজ বলে দেওয়া আছে তোমাদের 2 বছরের নাম্বার অফ ইয়ার্স পারচেস, তাহলে ওই সময় আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইল কত দাঁড়ালো, 10,000। তাহলে আমরা যদি এভারেজ প্রফিট মেথডে গুডউইলের ভ্যালুয়েশন করতে চাই, তাহলে আমাদের ঠিক এই পদ্ধতিতেই এগোতে হবে। নেক্সট কি বলছে, ওয়েটেড এভারেজ প্রফিট মেথড। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা এভারেজ প্রফিট করেছি, গড় মুনাফা করেছি, এবার আমরা ওয়েটেড করতে চাইছি, অর্থাৎ এক একটা বছরের ওয়েট কি রকম, সেই ওয়েটটার উপর বেস করে আমরা এভারেজ প্রফিট বের করবো, অর্থাৎ ওয়েটেড এভারেজ প্রফিট বের করবো। সাপোজ ধরো 2022, ধরো এই সময় তোমার প্রফিট ছিল 10,000, ওয়েট ধরো 1, তাহলে প্রোডাক্ট কত হচ্ছে 10,000। যদি আমরা নেক্সট ইয়ারে যাই, ধরো 2023, সেই বছর ধরো প্রফিট ছিল 20,000, ধরো ওয়েট ছিল 2, তাহলে কত হলো 40,000। ধরো 2024, এখানে ধরো তোমাদের ছিল
10,000, ওয়েট ধরো 3, তাহলে কত হলো প্রোডাক্ট? 30,000। তাহলে টোটাল কত হচ্ছে? 80,000। আর এখানে ওয়েটেড টোটাল কত হচ্ছে? 6। তাহলে আমরা যদি ওয়েটেড এভারেজ প্রফিট বের করতে চাই, তাহলে 80,000 ডিভাইডেড বাই 6 করব। যেটা বেরোবে সেটা হচ্ছে ওয়েটেড এভারেজ প্রফিট। তাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? বলা আছে নাম্বারস অফ ইয়ার্স পারচেস। যদি এটাও 2 ইয়ার্স বা 3 ইয়ার্স বলা থাকে, তাহলে ওই 80,000 ডিভাইডেড বাই 6 যেটা বেরোবে, অর্থাৎ ওয়েটেড এভারেজ প্রফিট, সেটাকে আমরা নাম্বার অফ ইয়ার্স দিয়ে যদি নাম্বার অফ ইয়ার্স পারচেস দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই বা গুণ করে দিই, যেটা পাবো সেটা হচ্ছে ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে ভ্যালুয়েশন অফ গুডউইল। আচ্ছা, নেক্সট হচ্ছে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে কি করতে হবে? অর্থাৎ যেটা অতিরিক্ত মুনাফা বা অধি মুনাফা, কি করতে ফার্স্টে? ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মূলধন কত, সেই ক্যাপিটালটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে কিভাবে করব? ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা কি বলছে? ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মাইনাস ফিকটিটিয়াস অ্যাসেটস। অর্থাৎ এটা ক্যাপিটালের দিক থেকে। যদি আমরা এটা অ্যাসেটের দিক দিয়ে ভাবি, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড ইজ ইকুয়াল টু হচ্ছে ফিক্সড অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস আউটসাইডার্স লাইবিলিটিস। অর্থাৎ এক্সটার্নাল যে লাইবিলিটিস গুলো রয়েছে সেগুলোকে আমরা বাদ দেব। তারপর কি করব? ক্যালকুলেশন অফ এভারেজ প্রফিট। ওই যে প্রথমে 1 নম্বরে যেটা করেছিলাম এভারেজ প্রফিট, তার আবার ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট অঙ্কে বলা থাকবে, বা নর্মাল প্রফিটে কি করে ক্যালকুলেশন করতে হবে? ওই যে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছিলাম, তার নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সুপার প্রফিট আমরা যখন পেতে চাইব, তখন আমাদের এভারেজ প্রফিট মানে নাম্বার বি, সেখান থেকে আমরা নাম্বার সিটা যেটা পেয়েছিলাম, অর্থাৎ বি মাইনাস সি, অর্থাৎ এই যে ক্যালকুলেশন অফ এভারেজ প্রফিট, সেখান থেকে আমরা যদি নর্মাল প্রফিট বাদ দিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুপার প্রফিট। এই সুপার প্রফিটের সেটাকে যখন আবার আগের মতোই নাম্বার অফ ইয়ার্স পারচেজ দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেব, তখন সেটা হয়ে যাবে সুপার প্রফিট মেথডে ভ্যালুয়েশন অফ গুডউইল। আজকের তোমাদের এই যে সুপার প্রফিট মেথড, এই পর্যন্তই তোমাদের আমি রাখছি। নেক্সট ক্লাসে এরপরের যে আদার্স যে মেথডগুলো রয়েছে, অর্থাৎ ভ্যালুয়েশন অফ গুডউইলের যে অন্যান্য মেথডগুলো রয়েছে, সেই সমস্ত মেথড এবং সেখানে কি ধরনের অঙ্ক তোমাদের সলভ করতে হবে, আমি সেগুলো বিস্তারিত আলোচনা করব।